স্বাগত সবাইকে। আজকে আমাদের ইলেকট্রনিক্স সার্কিট 2 এর ক্লাসে। তো আমাদের বেসিক্যালি আজকে হচ্ছে লেকচার 3। আমরা হয়তো লেকচার 1 তো জাস্ট প্রাইমারি আলোচনা করেছিলাম। লেকচার 2 এন্ড লেকচার 3 তে বেসিক্যালি হচ্ছে ইলেকট্রনিক্স সার্কিট 2 নিয়ে আমরা কথা বলছি। সো এটা বেসিক্যালি আমরা অপএম্প দিয়ে সবকিছু শুরু করেছি। আমাদের ওভারঅল কোর্সে থাকবে অপএম্প, ফিল্টার সার্কিট আর পাওয়ার অ্যাম্পলিফায়ার, অসিলেটর এই জিনিসগুলো। সো আমরা ট্রাই করব মিড পর্যন্ত অপএম্পের যা কিছু আছে সবকিছু শেষ করতে। এটা হচ্ছে আমাদের ওভারঅল টার্গেট। তো অপএম্প করাতে যে আমরা জেনেছিলাম যে অপএম্পের পিন নাম্বার কয়টা থেকে 8টা। 8 পিন অপএম্প। আচ্ছা, সো এর মধ্যে থেকে বিভিন্ন রকম কনফিগারেশন হয়, বিভিন্ন পিনের সাথে বিভিন্ন ভোল্টেজ সোর্স বা আপনি হচ্ছে রেজিস্টার কানেক্ট করে বিভিন্ন রকমের কনফিগারেশন পাওয়া যায়। তো আমাদের শুরুতে আমরা করেছিলাম আইডিয়াল অপেন মানে আদর্শ, মানে যেটা আসলে চিন্তা করে আমরা সবকিছু থিওরিটিক্যাল জিনিসপত্র করি, প্র্যাকটিক্যাল জিনিসে কি অনেক ডিফারেন্স থাকে। আইডিয়াল অপেনে যেটা বলে ইনপুট রেজিস্ট্যান্স, মানে একটা অপেম্পের ভিতরে যে ইনপুট রেজিস্ট্যান্স থাকে এটা হবে কি ইনফিনিটি, মানে অত্যধিক। এটা আউটপুট রেজিস্ট্যান্স যেটা থাকবে সেটা হবে কত? ইনপুট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে ইনফিনিটি, আউটপুট রেজিস্ট্যান্স সেটা হবে 0 এবং ওপেন লুপ গেইন সেটা হবে ইনফিনিটি। তিনটা বৈশিষ্ট্য। আরো দুটো বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অপেম্পের মধ্য দিয়ে ইনভার্টিং এবং নন ইনভার্টিং এই দুইটা প্রান্তের মধ্য দিয়ে কোনো কারেন্ট ঢুকবে না। এখানে এই ছবিতে দেখানো হয়েছে যে ইনভার্টিং মানে মাইনাস প্রান্তটা এবং নন ইনভার্টিং মানে প্লাস প্রান্তটার মধ্য দিয়ে কারেন্টের ভ্যালু কত? 0, যে ছবিটা। সো ওদের মধ্য দিয়ে টার্মিনাল গুলিতে কারেন্ট হচ্ছে 0। ক্লিয়ার? আচ্ছা, অপেম্পের 8টা পিন ছিল না? 8টা পিনের মধ্যে 2 আর 3 নাম্বার পিন ছিল ইনভার্টিং ইনপুট, নন ইনভার্টিং ইনপুট। একটা অপেম্পে ইনপুট পিন কয়টা? দুইটা। এবং দুইটাতেই কারেন্টের ভ্যালু কত? 0। এবং ওই দুইটারই ভোল্টেজ কি হবে? সমান। V1 V2। অপেম্পে দুই টার্মিনালের ভোল্টেজ হবে সমান। এতটুকু ক্লিয়ার? এখন আমরা আমাদের ফার্স্ট প্রমাণে আসি। এটা কি স্লাইড আসছে নাকি? সো এখানে আমরা যেটা দেখব, তো এইখানে কয়টা রিজন? 1। ওকে, তো এরকম একটা কনফিগারেশন সবাই এই ছবিটা লিখে ফেলেন। প্রথমে একটা অপেম্প আঁকেন, সবাই শুরুতে একটা অপেম্প এঁকে ফেলেন। এই কানেকশনটার নাম কি? ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। উপরে বামে দেখেন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। এই কনফিগারেশনটা কি? ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। মানে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার কনফিগারেশনে ইনভার্টিং মানেই তো বুঝতেছি, তাহলে কাজ হবে কি মাইনাস প্রান্তটা নিয়ে। তাহলে এই প্রান্তের সাথে আমার কি থাকবে? ভোল্টেজ সোর্স থাকবে। আর আরেকটা প্রান্ত আমি কি করে দেব? গ্রাউন্ডেড করে দেব। এবং এইটার সাথে আমার একটা রেজিস্ট্যান্স থাকবে। এই রেজিস্ট্যান্স আরেকটা থাকবে এই দিকে, যেটা আউটপুট পিন 6 নাম্বার পিনের সাথে লেগে যাবে। তাহলে এইখানে যেটা গেল সেটা গেল আমার ইনপুট বা V1 বলতে পারেন। এইখানে গেল VA, যদি আমি নাম দেই
এটা যাবে ভি আউটপুট। এই রেজিস্ট্যান্সের নাম দিলাম আমি R1 এবং একটা রেজিস্ট্যান্স দেখেন ইনপুট সাইড এবং আউটপুট সাইড দুইটার মাঝখানে আছে, ওই যে উপরে একটা রেজিস্ট্যান্স আছে, তাই না? এই রেজিস্ট্যান্সের নামটা আমি কি দিলাম RF। RF মানে কি? ফিডব্যাক রেজিস্ট্যান্স। ক্লিয়ার? লেখা না গেল? লেখা সবাই খাতায় একটু লিখতে হবে, না লিখলে এই জিনিসগুলি তো পরীক্ষায় আসবে। গ্রাউন্ডের সাথে প্লাস, গ্রাউন্ডের সাথে যে প্লাস এটাতে আমার নন ইনভার্টিং প্রান্তটা গ্রাউন্ডেড হয়েছে, মানে নন ইনভার্টিং প্রান্তটা গ্রাউন্ডের সাথে, আর ইনভার্টিং প্রান্তে আমার ভোল্টেজ সোর্স। তাহলে এখন কি হিসাব করে দেখি। এখন একটু যদি খেয়াল করে দেখেন, আমার যে নন ইনভার্টিং সাইড এটা গ্রাউন্ডের সাথে, তাহলে এই গ্রাউন্ডে কত ভোল্ট থাকে? 0 ভোল্ট। তাহলে এইখানের ভোল্টেজটা কত হবে? ভিপি যদি বলি তাহলে এটা কত হবে? 0 ভোল্ট। তাহলে এইটা যদি 0 ভোল্ট হয় এইটা কত হবে? 0 ভোল্ট। কারণ অপেক্ষার দুই প্রান্তে ভোল্টেজ সমান সমান। এটা 2 ভোল্ট হলে এটাও 2 ভোল্ট হবে। এটা 0 ভোল্ট তাহলে এটাও 0 ভোল্ট। তাহলে VA কত? এটাও 0। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এখন দেখেন মজার জিনিস, তাহলে কারেন্ট এখান থেকে আসবে R1 এর মধ্য দিয়ে যাবে, এই কারেন্টের নাম দিলাম আমি I1। এই কারেন্টটা এখন কি করবে? অপ অ্যাম্পের মধ্য দিয়ে যাবে না, যাবে না। এই কারেন্টটা আবার IF এর মধ্য দিয়ে আসবে, তাহলে সেটা হলো কি IF নাম দিলাম। তাহলে অপ অ্যাম্পের মধ্য দিয়ে যেহেতু কোনো কারেন্ট ঢুকতেছে না ইনভার্টিং প্রান্তটা দিয়ে, তাহলে আমি এখান থেকে বলতে পারি I1 I2 বা IF একই কথা। এখান থেকে বলতে I1 IF। আমি এখানে IF লিখছি, এখানে I2 লিখছি, একই কথা। এটা কি লেখা যায়? বুঝি নাই? IF বা I2 লিখি। I2 লিখি। I1 I2 লেখা যায়? তাহলে I1 I2 লিখতেছি। তাহলে এখন ওহমের সূত্র সবাই পড়ছেন না? ওহমের ফর্মুলা কি ছিল? এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তের ভোল্টেজ যদি হয় V1 আর V2, রেজিস্ট্যান্সের ভ্যালু যদি হয় R, তাহলে ওর মধ্য দিয়ে কারেন্ট কি হবে? I না? তাহলে এখানে I সমান সমান কি লেখা যায়? দুই প্রান্তের ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তাহলে আমাকে এই সূত্র মোতাবেক বলেন তো I1 এর ভ্যালুটা কত হবে? VI minus V1 মাইনাস V1 না এটা কি নাম দিছে? 1 দিছে। আচ্ছা তাহলে এটা V1 দিই। তাহলে V1 ডিভাইডেড বাই R1। ওকে,
এটা কত হবে v1 মাইনাস তাহলে v1 মাইনাস v0 ডিভাইডেড বাই r ঠিক আছে এভাবে লেখা যায় দেখা যাচ্ছে v1 এর ভ্যালু কত তাহলে এটার ভ্যালু হচ্ছে 0 এটার ভ্যালু যদি 0 হয় তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি v1 সরি vi ডিভাইডেড বাই r1 এটা কত মাইনাস v0 বাই r তাহলে এখান থেকে সুন্দরভাবে লেখা যায় v0 সমান সমান মাইনাস rf বাই r1 ইনটু vi তাহলে এটা কি গেল আমার আউটপুট ইকুয়েশন এখন লেখো প্রমাণ এগুলি লাগবে পরীক্ষায় কিন্তু প্রমাণ যদি আসে বলবে ইনভার্টিং কানেকশনের জন্য আউটপুটের ইকুয়েশন ডিরাইভ করে দেখা ডিরাইভ দা আউটপুট ভোল্টেজ ইকুয়েশন ফর এন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার কনফিগারেশন তখন জাস্ট ছবি এঁকে সূত্রগুলি রেখে একটু লিখে দিলেই মোটামুটি প্রমাণ শেষ প্রমাণ একটা 5 থেকে 6 মার্কে আসে বুঝতে পারছি স্যার মিড এক্সাম কি ডিসেম্বরের শেষের দিকে হবে এতদিন কি পড়াবো সিলেবাস তো 3 ক্লাস বেরিয়েছে 3 ক্লাস বেরিয়েছে আচ্ছা প্র্যাকটিস নিব সিটি নিব ল্যাব করাবো ওপেন দিয়ে আমরা এখন দেখব তো ওপেন আপনারা দেখছেন না এতে আচ্ছা অনেকে যারা ইলেকট্রনিক সেক্টরে আছে তারা হয়তো দেখছেন আর আপনাদের প্রেজেন্টেশন যে তা লাগবে কিন্তু এখন কি প্রেজেন্টেশন দিবেন আপনারা মনে হয় আগের বার প্রেজেন্টেশন জানেন this semester দেয়া আছে আচ্ছা আপনারা যে সেমিস্টার অ্যাডমিন হন জাস্ট এই সেমিস্টারে শুরু হয়েছে প্রেজেন্টেশন দেওয়াটা তাই না তো প্রেজেন্টেশন কি করতে হবে মানে ইলেকট্রনিক্স না সাবজেক্টের নাম তো আপনি ইলেকট্রনিক্স রিলেটেড কোনো একটা টপিক বের করবেন এই টপিকের উপরে 15 থেকে 20 মিনিট পড়ালেখা করে 2-3টা স্লাইড বানাবেন এটাতে 2 মিনিটের একটা প্রেজেন্টেশন দিয়ে রেকর্ড করে পাবেন এই যে ওপেন দিলে ওপেনের কাজের সংজ্ঞা টংজ্ঞা আপনি ওপেন না এই সংজ্ঞাটা দিলে ওপেন পে আপনি এমন দিতে হবে যাতে মানুষ শিখতে পারে কি রকম মানে আপনিও শিখলেন মানুষও শিখলেন কি রকম হতে পারে ওপেন কিভাবে তৈরি করে এটা কি আমরা পড়াই ওপেন কিভাবে তৈরি করে ওপেন কোথায় অ্যাপ্লিকেশন ওপেন আর এরকম একবার আমি বসলাম প্রেজেন্টেশন দিবেন একজন হচ্ছে আমার স্লাইড করে শোনাইতেছে ওইরকম করলে হবে না তাহলে আপনার এরকম একটা জিনিস দেখা লাগবে যে আপনি 2 মিনিট বা 2 মিনিট না আপনি 15 থেকে 20 মিনিট এর সম্পর্কে একটু পড়ালেখা করলেন এরপর 5 থেকে 10 মিনিট এর সম্পর্কে স্লাইড বানাবেন 2 মিনিটের একটা প্রেজেন্টেশন আধা ঘন্টায় আপনার কাহিনী শেষ আর একটা প্রেজেন্টেশন আপাতত মিডের আগে দেওয়া এখন একটা সময় আছে অনেক সময় আছে মিডের আগে একটা দেন আগে দেন মিডের আগে পরে মিডের পরে দেখতেছি লাগবে কি লাগবে অ্যাসাইনমেন্টও দিতে পারে ওকে মিডের পরে কিন্তু মিডের আগে আমি দেখছি কেমন না অন্য সাবজেক্টগুলির প্রেসার মিডের পরে আসতে পারে এজন্য আগে একটা সহজ সেটাই বলে এখন যার একটা আইডিয়া আমি ধরেন 15-20টা আইডিয়া দিয়ে দিতে পারবো ওপেন কিভাবে তৈরি করে বাংলাদেশে ইলেকট্রনিক্সের মার্কেট কি রকম বাংলাদেশে ইলেকট্রনিক্সের ফিউচার কি কেউ কি ইলেকট্রনিক সেক্টরে জব করেন ইলেকট্রনিক সেক্টরে কেউ আছেন কেউ নাই আজ জড়িত আছে জড়িতার সাথে ইলেকট্রিক কি কাজ করেন মানে এই রিলেটেড কিভাবে কাজ ধরেন আপনি এমন একটা জায়গায় আছেন যেটা হচ্ছে ইলেকট্রনিক জিনিসগুলো মেইনটেনেন্স করা আপনি বলবেন যে এই রিলেটেড মেইনটেনেন্স এই কম্পোনেন্টে আমি করে থাকি বা করা বলবেন আমার ফিল্ডটা বাংলাদেশে এই রকম কম্পোনেন্ট থাকে আর এই কম্পোনেন্টগুলো ডিটেইলসে তো বুঝাইতে হবে না মানুষকে কেমনে কি মেইনটেনেন্স করে এই জিনিসগুলো কিভাবে মেইনটেনেন্স করা হয় ইউটিউবে যেমন রিল দেখেন না 1 মিনিট 2 মিনিটের 1 মিনিট 2 মিনিট আর কম দেখেন 1-2 মিনিটের একটা স্লাইড মানে জাস্ট আপনি মানুষকে জানালেন প্রেজেন্ট এটাই প্রেজেন্ট এখন প্রেজেন্টেশন এরকম না যে প্রত্যেকটা প্রেজেন্টেশন 10 মিনিট 15 মিনিট করে দিতে হবে
লম্বা লম্বা প্রেজেন্টেশন হবে, শর্ট শর্ট প্রেজেন্টেশন একবার আগে 2 মিনিট করে প্রেজেন্টেশন, 2 থেকে 3 মিনিটের প্রেজেন্টেশন রাখবে। ওকে, টপিক অনেক হবে। বাংলাদেশি এবং পৃথিবীতে ইলেকট্রনিক্সের ফিউচার, ইলেকট্রনিক্স নিয়ে কোনো যুদ্ধ হলে ওটা নিয়ে কথা বলতে পারবে। ইলেকট্রনিক কম্পোনেন্ট নিয়েও কিন্তু অনেক যুদ্ধ হচ্ছে। বিজনেস আগে তো হয়েছে। এখন আর এই যে গ্লাস গুলো সিলিকন, সিলিকন কিনা আমেরিকার সাথে চীনের তো লাগিয়ে রয়েছে সবসময়। তা আপনি এটা ডিরেক্ট উল্লেখ না করে বলতে পারবেন যে এটার জন্য বিভিন্ন জায়গায় হচ্ছে স্বার্থের জন্য যুদ্ধ হয়ে থাকে। তো এগুলি নিয়ে কোন একটা যুদ্ধের কাহিনী বললেন, এই যুদ্ধটা হয়েছিল এই কারণে, এটার জন্য ইলেকট্রনিক দিয়ে হয়েছে, তারা এরপরে এই কাজ করে। মানে এমন একটা টপিক দিয়েছেন যেটি ইন্টারেস্টিং, 2 মিনিটে আপনি পুরো মজা পেয়েছেন, মানুষ শুনে মজা পাবে, এরকম একটা টপিক বের করতে 2 মিনিটের প্রেজেন্টেশন দেওয়া হবে কিছু না, বাট আপনি এটার জন্য 15 থেকে 20 থেকে 25 মিনিট পড়ালেখা করা লাগবে। এটা ঘাটাঘাটি না করলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। একজন দিয়েছিল আগে বাংলাদেশি ইলেকট্রনিক্সের ফিউচার, টপিকটা খুবই ভালো ছিল। মানে সে বুঝাইছে যে বাংলাদেশি ইলেকট্রনিক্স আগে এরকম ছিল। হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রনিক্স আপনি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। 79 ঠিক আছে, একটা শিটে লিখুন, আমি আগামী ক্লাস থেকে শিট নিয়ে আসবো, তো এখানেই করতে পারবো। তো বাংলাদেশি ইলেকট্রনিক্সের আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, ভবিষ্যতে কি অবস্থা হবে, বা একজন দেশে জাপান ইলেকট্রনিক্সের অবস্থা, মানে এরকম হচ্ছে এক একটা ইন্টারেস্টিং টপিক পাবেন। তো অপেন্টের ফিউচার অপেন বা অপেন্টের কি কি অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন ছবি টবি একটু দেখা যায়, এরকম ইয়া হচ্ছে। তো অপেন্ট তৈরি করে, এটা তৈরির দুই একটা পদ্ধতি দেখা যায়। এই দেশ এমনি এমনি অপেন্ট তৈরি করতেছে, অপেন্ট কিভাবে তৈরি হয়। আর এখন যদি সবাই একই টপিক ইউজ করে, টপিক তো কয়টা আমি বলে দিলাম, সবাই যদি এইগুলো করে, কাছাকাছি টপিক দেন সমস্যা নেই, কিন্তু সবাইকে স্ট্রাইক নেই, মানে কেউ যদি একবার হুবহু কপি করে এটা দেখে বোঝা যায়, মানে দেখবেন কথা শুনিয়ে আপনি বুঝতেছেন, অটোমেটিক আমাদের সেন্স এটা ব্যাপ করে ফেলে যে হুবহু কপি করেছে। হ্যাঁ, সো ঠিক আছে, একটু মিলে ঝিলে করলেন কিন্তু একটু ডিফারেন্ট থাকে, তুই একটা লাইন একটু ডিফারেন্ট থাকে, বা দুই একটা স্টাইল একটু ডিফারেন্ট থাকে। টপিক অনেক পাবেন আপনি। চ্যাট জিপিটি এখন হচ্ছে, আগে যেমন চ্যাট জিপিটি ইউজ করা অনেকে হচ্ছে খারাপ দৃষ্টিতে দেখে, জিনিসটা আসলে খারাপ না, যদি না আপনার মানে গ্রেডিং মানে কিরকম বলা যায়, আপনি নির্ভরশীল হয়ে যান, ওরকম আপনার সহায়ক হিসেবে কাজ করতেছে। যেমন আগে আমরা ক্যালকুলেটর ইউজ করতাম, নরমাল ক্যালকুলেটর, এরপরে কি সায়েন্টিফিক ক্যালকুলেটর। কেন আমরা টুল ইউজ করি, মানে সায়েন্টিফিক ক্যালকুলেটর আমরা কেন ইউজ করি, নরমাল ক্যালকুলেটর চেয়ে ভালো। এখন আগে মানুষ কি করতো, মুখে নামটা বলতো 100 থেকে 100 পর্যন্ত, তাই না, মুখে নামটা বলতো, মুখস্থ করতো 20 1 থেকে 20 ধরে নামটা সব পারি আমি, এরকম করতো, যোগ বিয়োগ গুণ ভাগ যে যত তাড়াতাড়ি করতে হবে, এরকম কিছু পদ্ধতিও ছিল, এই হাতে গুনে গুনে কেমনে জানি করে। তো ওই পদ্ধতিগুলি ওভারকাম হয়েছে কি আমাদের ক্যালকুলেটরের ইউজটা প্রসার হওয়ার জন্য। কেননা যেখানে আমার এত জিনিস দরকার নাই সময়টা নষ্ট করার, সেখানে আমি ক্যালকুলেটর ইউজ করলে তো সময়টা অনেক বের হচ্ছে। তো চ্যাট জিপিটি বেসিক্যালি আমাদের হিউম্যানের একটা টুল হয়ে গেছে। এখন কিরকম টুল হয়েছে, মানে এটা যেটা হয় যে কোন একটা প্রযুক্তি যদি একটু অ্যাডভান্সড আসে, সো আমাদের চেয়ে যদি একটু অ্যাডভান্স প্রযুক্তি আসতে পারে, তখন আমরা এটা ঠিকমতো ইউটিলাইজ করতে পারি। যেমন চ্যাট জিপিটিতে আপনারা অনেক পরীক্ষা দিয়েছিলেন, আপনারা না মানে অন্য ব্যাচ যাদের অনলাইন পরীক্ষা ছিল, একবার 11 ব্যাচে তো লাস্ট শেষ হয়ে যাবে এবার ওদের অনলাইন শেষ, তো ওদের হচ্ছে একটা অনলাইন ল্যাব পরীক্ষা না কি ছিল, এখানে হচ্ছে সব চ্যাট জিপিটিতে ইউজ করছে। কারণ চ্যাট জিপিটি তো সেটা তো আর লিখতে পারে না, লিখছে ও লেখে এরকম THETA, যে কপি করছে সে তো বুঝে নাই সেটা মানে তো লেখা রাখে। তো এটা একটা সমস্যা, কিন্তু চ্যাটজিপিটি ইউজ করে আমরা সহজে কোনো একটা কনসেপ্ট সম্পর্কে জানতে পারবো। আমি নিজেও রিসার্চ পারপাসে চ্যাটজিপিটি ইউজ করি, কারণ আমি একটা জিনিস জানবো। আগে আমরা গুগলে সার্চ দিতাম না, উইকিপিডিয়া আমাদের দেখে, কিন্তু উইকিপিডিয়া রিলায়েবল ছিল। কিন্তু চ্যাটজিপিটি দিলে ও অনেক সোর্স থেকে এনে একটা কিছু দেখাবে, আপনি প্রাইমারি একটা লেভেলের ধারণা পাবেন। আপনি যদি এখন একটা সার্চ দেন যে এইখানে ইলেকট্রনিক্সের কি ব্যবহার, দেখুন মোটামুটি আশেপাশ থেকে একটা নলেজ দিচ্ছে। এরপর আপনি আরেকটা জায়গা থেকে খুঁজে দুইটা জায়গা মার্চ করে একটা সাইট বানিয়ে ফেলবেন, অথবা 2-3 পেজ বা 5-6 পেজ
শেষ 2-3 মিনিট প্রেজেন্ট করে দিবেন আপনার নাম বলবেন রোল করবেন থ্যাংক ইউ ওয়েলকাম বলবেন এতে আধা মিনিটটা চলে গেছে এরপরে যদি 2 মিনিটের কথা বলবেন ইন্টারেস্টিং টপিক হবে আর নাহলে অ্যাটলিস্ট দেন প্রেজেন্টেশন দিলে কিন্তু কনফিডেন্স বাড়ে আচ্ছা সো এটা বুঝতে পারলাম তো এখানে একটু খেয়াল করে দেখেন ভি আউটপুট যেটা সেটা হচ্ছে RF বাই R1 ইনটু VI তাহলে VI টা কি আমার ইনপুট ছিল আউটপুট হচ্ছে ইনপুটের RF ভাগ R1 গুণ মানে RF বাই R1 এর ভ্যালুটা যত হবে ওইটার সাথে কিন্তু ইনপুটটা আমার গুণ থাকতেছে তাহলে RF এর ভ্যালু যদি এমন হয় R1 এর চেয়ে 100 গুণ বেশি তাহলে আউটপুট ভোল্টেজটা কি আসবে 100 গুণ বেশি আসবে না ওকে তাহলে আউটপুট ভোল্টেজটা 100 গুণ বেশি তার মানে গেইন হলো কত 100 গেইন মানে কি বৃদ্ধি কত গুণ বাড়লো তাহলে এখানে RF আর R1 RF আর R1 ওদের ভিত্তিতে আমি কি করতে পারি গেইন ফিক্স করতে পারি না মানে কত গুণ অ্যামপ্লিফাই হবে সেটা ঠিক করতে পারি তাহলে এখানে অ্যামপ্লিফাইং হচ্ছে এই ফ্যাক্টরটা কার RF আর R1 এখন যদি আমি আপনাকে পরীক্ষায় বলি যে 10 গুণ বা 15 গুণ বৃদ্ধি পায় এরকম একটা অপ অ্যাম্প ইনভার্টিং কনফিগারেশন আপনি আঁকেন কিছুই না আপনি জাস্ট RF আর R1 একটার আরেকটার কত লিখে দিবেন 25 গুণ না 15 গুণ কি বলবো আচ্ছা তাহলে V0 সমান সমান মাইনাস RF বাই R1 ইনটু VI এই মাইনাস কথাটা কেন আসছে ইনভার্টিং মানে কি ছিল যা দিব আউটপুটে কি আসবে উল্টো আসবে তাহলে ইনভার্ট করে দাও মানে কি কোন একটা সিম্বল যদি কোন একটা সাইন যদি এরকম যায় আউটপুটে কি হবে এরকম হবে ক্লিয়ার সো এটাই হচ্ছে কি আমার ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ক্লিয়ার সবাই বুঝছেন এটা পরীক্ষায় কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আর আমি যেটা বলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট এই ম্যাথটা সবাই খাতায় তুলে রাখুন এটা করা কেউ একজন এটা দিয়ে দেন বাংলাদেশে কি কি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির নাম খালি নাম দিয়ে দিলি বলে এই ফ্যাক্টরি এটা ছোট এই ফ্যাক্টরি এটা ছোট ওরা এই কাজ করে ওরা এই কাজ করে 2 থেকে 3 মিনিটের প্রেজেন্টেশন মানুষজন জানে কিন্তু মিটার আগে দ্যাট মিন্স আপনি ডিসেম্বরের 18 তারিখের আগে দিয়ে দিবেন ভিডিও প্রেজেন্টেশন না হ্যাঁ অবশ্যই ভিডিও প্রেজেন্টেশন মানে আমি বলতেছি লাইভ দেওয়া লাগে না লাইভ আপনি রেকর্ড করে দিতে পারেন অথবা এখানে এসে রেকর্ড করতে পারেন যে প্রেজেন্টেশন দিবেন চেহারা দেখবো এবং সুন্দরভাবে একটু বলতেছে 10 এ 10 কোনো কম নাই বুঝে গেছে তো এরকম না আমার স্লাইড করে করে তাহলে কিন্তু দাঁড়াতে পারবো না এখানে বুঝেন কি বলছেন সবাই অ্যানসার সহ লেখা শুরু করছেন কোশ্চেন তুলেন আর ছবিটা বাকিটা মানে আমি দেখাচ্ছি এখানে দেখেন
এইখানে যে অপ অ্যাম্পটা দেওয়া আছে এই কনফিগারেশনটা কি নন ইনভার্টিং কনফিগারেশন এই যে সরি ইনভার্টিং কনফিগারেশন এটা কি ইনভার্টিং ইনভার্টিং কনফিগারেশন এই ইনভার্টিং কনফিগারেশনে বলা হচ্ছে VI যেটা ওটার ভ্যালু কত 0.5 ঠিক আছে VI এর ভ্যালু হচ্ছে 0.5 এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত 10 কিলো ওহম এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত 25 কিলো 25 কিলো ক্লিয়ার তাহলে এটা তো পেলাম সো এখন আমাকে বলেছে আউটপুট ভোল্টেজটা কত সো আউটপুট ভোল্টেজের ইকুয়েশন কি আসবে এটা V output minus RL by R1 into VI একই জিনিস V output by VI equals to minus RL by R1 মানে এটাকে গুণ করে দিলেই হয়ে যাবে তাহলে এখানে V output এর ভ্যালু কত আসছে minus 2.5 into কত V1 না VI VI এর ভ্যালু কত 0.5 তাহলে 2.5 into 0.5 minus 1.2 clear okay এরপর জানতে যাচ্ছি the current in the 10 kilo ohm resistor 10 kilo ohm resistor এর মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালুটা বের করতে বলা আছে সবাই কি আমি কি ফাস্ট যাচ্ছি বেশি না আচ্ছা তো 10 কিলো ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালুটা কি হবে 10 কিলো ওহম রেজিস্টর কি ছিল R1 না তাহলে R1 এর মধ্যে দিয়ে কারেন্ট যেত এই VI মাইনাস VI না কি ছিল VI তো VI মাইনাস ছিল V1 ডিভাইডেড বাই R1 তাই তো তাহলে এখানে কত হবে VI মাইনাস 0 না এটা VI মাইনাস 0 ডিভাইডেড বাই কত 10 R1 তাহলে VI মাইনাস 0 ডিভাইডেড বাই R1 তাহলে 10 into 10 টু পাওয়ার 6 কিলো ওহমে চলে গেছে আর কি ওহমে ভাঙা গেছে ইকুয়ালস হচ্ছে 50 মাইক্রোঅ্যাম্পিয়ার মাইক্রোঅ্যাম্পিয়ার মানে আপনারা ক্যালকুলেট করলে আসবে 0.003 মিলি অ্যাম্পিয়ার এরকম আসবে তো এটা হচ্ছে কি আমাদের কারেন্টটা বের করলো ক্লিয়ার ম্যাথগুলি যা করাচ্ছি থিওরি যা করাচ্ছি প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট সবাই তুলছেন তুলেছেন শেষ করেন শেষ হয়ে গেল পুরো স্লাইডটা আসতেছে স্যার উপরে V0 VI এটা করতে আসলো স্যার মানে উপরে এটা V0 সমান সমান -RF by R1 into VI না VI টা নিচে এনে রাখছে তাহলে V0 by VI এইভাবে দেখাচ্ছে মানে ভোল্টেজের যে অনুপাত সেটাই কি বেসিক্যালি আমার গেইন বা এটাকে এখন তুমি -RF by R1 এটাও একই তো এখানে এটা এনে দেখে যাবে মানে ওরা একটু বেশি ইয়া করে দেখাতে দিচ্ছে কিন্তু আমাদের যেটা ইকুয়েশন V0 সমান সমান -RF by R1 into VI না এটা যদি এখানে ভাগ হয়ে যাবে না এই ভাগটা মানে এখন এরকম হইতো আপনার এটার ভ্যালু ধরেন দেওয়া নাই স্যার এটার ভ্যালু দেওয়া নাই বাকিগুলি দেওয়া আছে সেই ফর্মুলা থেকে জাস্ট উল্টা পাল্টা করব একই জিনিস খালি একটা ইকুয়েশনে আছে ক্লিয়ার সবাই বুঝছেন আরেকটা ম্যাথ এটাও খুবই ইম্পর্টেন্ট এখানে এর আগের বার এখানে ভোল্টেজটা কত ছিল 0 এখন ভোল্টেজ কত 2 তাহলে এখানে যে আগে আমি VA V0 তাহলে V ইনপুট VA করতাম না তাহলে এখন VA এর ভ্যালু কত 2 দেখেন আগে আমার কারেন্ট কি ছিল এই কারেন্টটাই কস্টলি কারেন্ট আমি কি দিতাম VI মানে এটা ওই পাশটা আগে লিখছি এই পাশটা পরে লিখছি তাহলে VI V1
divided by R1. Vi minus V1 divided by R1 equals to কি ছিল V1 minus V0 divided by RN. এখানে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কি আগে এখানে যে V বা Vi ছিল সেটা কত ছিল 0 আর এখন কত এখানে 2 তাহলে আর কিছুই না তাহলে আমার আউটপুট সাইডে এখানে কত VA minus V0 ডিভাইডেড বাই কত হবে 40 এটাকে লিখলাম এবং এই পাশেরটা কত আসবে 6 minus VA ডিভাইডেড বাই কত 20 6 minus VA ডিভাইডেড বাই 20 এখন VA এর ভ্যালু কত 2 ভোল্টেজ সেখানে 2 বসানোর পরে আমার এই ভ্যালুটা আসছে সবাই এটা আনসার জানেন মিলা বুঝতে পারছিস তো বুঝি নাই কোথা থেকে বুঝি নাই এটা বলি আগে এখানে ভোল্টেজটা কত ছিল 0 এখন কত দিয়ে দিয়েছেন 2 ভোল্ট তাহলে ইকুয়েশনটা কি ছিল এই কারেন্টের সমান না তাহলে এই কারেন্টের ভ্যালু কত ছিল VA মাইনাস V0 ডিভাইডেড বাই 40 তাহলে VA মাইনাস V0 ডিভাইডেড বাই 40 এই কারেন্টের সমান কি কারেন্টটা না কারেন্টটা আগে পিছনে লিখছে তাহলে এই কারেন্টটা কত হবে 6 মাইনাস VA divided by 20 6 minus VA divided by 20 এখন সব কিছুতে V0 এর মান আবার বের করতে হবে আউটপুটের ভ্যালু VA এর ভ্যালু কত 2 এই ভোল্টেজটা এখানে ভোল্টেজ না অপেনের দুই টার্মিনাল একই ভোল্টেজ তাহলে VA এর ভ্যালু 2 বসাই দেন V0 এর ভ্যালুটা খালি এই পাশে আনেন তাহলেই হয়ে যাবে প্রথমে 20 কাটাকাটি করছে ক্যালকুলেশনটা আমি করে দিই VA minus V0 by 40 6 minus V0 by 20 তাহলে এখানে 20 আর 40 কাটাকাটি করলে এখানে কত থাকে 2 থাকে তাই না তাহলে VA minus V0 by 2 equals to 6 minus V0 by 1 1 to 20 তো কাটাই গেছে তাহলে যদি 2 দিয়ে গুণ করে দেন তাহলে VA minus V0 equals to 12 minus 2V2 তাহলে 2V0 এখানে যদি আনেন VA টাই পাশে নেন তাহলে 2V0 minus V0 equals to 12 minus VA তাহলে এখানে V0 আর VA এর ভ্যালু কত 2 minus এই কলম নাকি VA হবে V0 তো 6 minus VA হবে ও 6 minus VA তাহলে এখানে কত হচ্ছে 2VA তাহলে 12 minus 2VA equals to এটা তাহলে 12 minus তাহলে V আউটপুটের কাছে একটা মাইনাস আছে তাহলে এটা দেখো তাহলে V আউটপুট এই পাশে নেই আর এখানে আসবে 12 minus 3VA এরকম নাকি minus 12 plus 3VA তাহলে minus 12 আর 3 গুণা 6 plus 6 তাহলে আসবে minus 6 এটা খুব শর্টে ক্যালকুলেশন করতে নাই একটু শর্ট ক্যালকুলেশন নাকি আমি লেন্দি ক্যালকুলেশন ঠিক আছে তো আবার স্যার বলে দেন তো স্যার যে বি আমরা যা আই সমান সমান বি এ মানে B0 বাই D আর এটা ফার্স্টে এই লাইনটা রে পরে এই লাইনটা রে এখন দেখেন মিলে I 2 টা আগে লিখছে I 1 টা পরে লিখছে এটাই যে স্পেসটা লাগাইছে আর বাকি সব বুঝছেন নাই আমি বলতেছি সে কি জানে নাকি না আচ্ছা
এখানে একটু খেয়াল করেন কেসিএল এর নোড এ তে আপনি দিলেন তাহলে হচ্ছে 40 কিলো ওহমের মধ্যে যে কারেন্টটা এই কারেন্টটা যখন যাবে কারেন্টের ভ্যালুটা কত হবে VA দিয়ে ঢুকতেছে কারেন্টটা বিএ দিতেছে এবং V0 দিয়ে বের হচ্ছে V0 তাহলে VA V0 ডিভাইডেড বাই 40 40 টা দেখছেন তাহলে I2 এর ভ্যালু কত এটা না এবং I1 এর ভ্যালু কত হবে I1 কার মধ্যে দিয়ে যাচ্ছে 20 এর মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে এটা কত হবে 6 মাইনাস এরপরে বলেন বিএ 20 বুঝছে উপরে টুকু বুঝছে আচ্ছা এখন 20 আর 40 কাটাকাটি করলেন দুই পাশে ধরেন 20 দিয়ে গুণ দিলেন তাহলে ওই পাশে 20 চলে গেল আর এই পাশে নিচে 2 এসে পড়লো এই 2 টাকে ওই পাশে পাঠায় ওই পাশে যেটা বলছি এরকম করে ক্যালকুলেশন এটা করে আপনি V0 এর ভ্যালু বের করছেন -6 ওকে সবাই ম্যাথটা তুলেন এই দুইটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট আগের ম্যাথটা এই ম্যাথ বুঝছেন পরীক্ষায় একটা এসে করতে পারে ঠিক নেই অথবা মান ভ্যালু চাইলে চেঞ্জ হয়ে যাবে কিন্তু প্যাটার্ন একই কত মার্ক আছে ম্যাথ আসলে 4 থেকে 5 মার্ক থাকে আর থিওরি থাকলে 5 মার্ক নন ইনভার্টিং পরপস কে স্যার একটু বাকি ছিল স্যার একটু ব্যাক সমস্যা নাই টাইম আছে আস্তে ধীরে ধীরে যা পড়াবো প্রত্যেকটা খাতায় নোট রাখবেন পরীক্ষার আগে জাস্ট দেখে পরীক্ষা ইনশাআল্লাহ 24-25 এসে যাবে একটু বলেন কত স্টুডেন্ট আছে 28 30 পর্যন্ত পড়া যায় মিডে আবার অনেক আছে 4 5 3 2 এরকম কিছুই না ওই বিএ কোথায় গেল হ্যাঁ বিএ লাস্টের লাইনে ভি এর মান আছে ভি এর মান ভি এর মান 2 বাইরে আছে তেমন নেই এই যে ভি এর যে মান ভি এর একই মান না সেটা 2 হলে এটা হবে অ্যাটেন্ডেন্সটা লেখা হয় অ্যাটেন্ডেন্স মিস করেন না কারণ অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করা হয় অ্যাটেন্ডেন্সের মার্কস কিন্তু খালি অ্যাটেন্ডেন্স না আর অন্য জায়গাতেই ইফেক্ট করে আমার সাবজেক্টে একটা কিছু হলো পড়া এই যে ক্লাসে অ্যাটেন্ডেন্স পাওয়া হয় স্যার আমাদের প্রথম দিন যে ফোন নাম্বার কি হোয়াটসঅ্যাপ আছে স্যার হ্যাঁ ওই ফোন নাম্বার আর এটা আপনাদের পোর্টালে আশা করি আপলোড করে দেব তো আমি যদি আপলোড না করে আপনাদের জাস্ট একবার একটু মেসেজ দিন হোয়াটসঅ্যাপে রিমাইন্ডার দিয়ে আপলোড করে আর অবশ্যই মেসেজ হবে 8টার আগে সবচেয়ে ভালো হয় 5টার আগে হবে বিকাল তাহলে আমি অফিসে থাকি তো তখন ইজিলি আলাদা দেওয়া যায় তাহলে নন ইনভার্টিং করাবো এখন সময় তো 5 মিনিট আছে 5 মিনিট হবে না জাস্ট বলে দিই এরপরে যে এখান থেকে ইনশাআল্লাহ শুরু করব তো নন ইনভার্টিং মানে বুঝছি যেমন ইনভার্টিংটা আগে কি ছিল ভোল্টেজ ছিল নন ইনভার্টিংটা গ্রাউন্ড ছিল এখন নন ইনভার্টিং এ কি ভোল্টেজ আছে আর ইনভার্টিংটা কি থাকবে গ্রাউন্ড এটাই জানছি এখান থেকে আমাদের আউটপুটের একটা ইকুয়েশন আসবে এটাই আমরা আগামী ক্লাসে প্রতিপাদন করব
এই রিলেটেড কিছু প্রবলেমও করব, এরপরে ভোল্টেজ ফলোয়ার সার্কিট এই জিনিসগুলো আমাদের পড়া। তাহলে আজকের ক্লাস এতটুকুই থাক। আগামী ক্লাসে ইনশাআল্লাহ নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার আর হচ্ছে ভোল্টেজ ফলোয়ার সার্কিট এই রিলেটেড ম্যাথ এই জিনিসগুলো করব। আজকে আমরা বেসিক্যালি দেখলাম আইডিয়াল অপ অ্যাম্পের যে বৈশিষ্ট্য ছিল এটা জাস্ট রিক্যাপ করা হলো। আর ওই থেকে হচ্ছে ইনভার্টিং কনফিগারেশন রিলেটেড দুইটা ম্যাথমেটিক্যাল एग्जांपल করা হয়েছে। ক্লিয়ার? এই যে প্রমাণ যেটা ছিল, ভি এর প্রমাণ বলতে গেলে কি ভি আউটপুটের ইকুয়েশনটা ডেরাইভ করা। পরীক্ষা যদি থাকে বলতে হবে ডেরাইভ দা আউটপুট ইকুয়েশন ফর নন ইনভার্টিং কনফিগারেশন। তখন আপনাদের ছবি আঁকতে হবে এবং লিখতে হবে। ঠিক আছে? তখন লিখতে হবে। আর অবশ্যই এখানে লিখবেন যে কেসিএল এর নোড এ এরপরে এই জিনিসটা হচ্ছে ভালো। আর ম্যাথমেটিক্সে জাস্ট ওই যে প্র্যাকটিস করলেন এই টাইপেরই ম্যাথ আশা করি পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। তো এই রিলেটেড ম্যাথগুলি আপনি ভালো করে লিখে রাখবেন, মান চেঞ্জ করে দেখবেন ভ্যালু কিরকম আসে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করি। ভিডিওটা এটা জাস্ট